আসসালামু আলাইকুম। বানিয়াগাতি যুব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সৃজনশীল কর্ম, আমি এটাকে একটু সৃজনশীল কর্ম বলি। কর্মের উপলক্ষে যারা এই সৃজনশীল কর্মের সাথে যারা জড়িত আছেন, অর্থাৎ কবর সৃষ্টিকারী করলে মানে ভালো হয়, খননকারী করলে একটু কেমন যেন শব্দটা শোনা যায়। সৃষ্টিকারী যে সমস্ত মহান ব্যক্তি যারা এই কাজগুলো করে থাকেন, তাদের সম্বর্ধনার জন্য যে অনুষ্ঠান করেছেন, সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্রতুল্য মোহাম্মদ মনি আমি এখানে উপস্থিত। এই আমরা ওর সাথে খুব আমরা আগে ইয়ারি করতাম যে আমাদের শিহাবুদ্দিন যে হাতিবান্ধা অর্থাৎ পাটগ্রাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় সে কর্মরত আছে। আমি অবশ্য তার পাশের উপজেলাতে আমি দীর্ঘদিন চাকরি করে এসেছি। ওই কলেজে অর্থাৎ পাটগ্রাম সরকারি কলেজে আমি দীর্ঘদিন ওখানে চাকরি করেছি এবং আমার হাতিবান্ধা পর্যন্ত আমার বিস্তৃতি ছিল। সেখানে আমি খোঁজ, আমার কাছে ভালো লাগলো যে আমি যেখানে চাকরি করে এসেছি ও সেখানে চাকরি করে। এখন আবার আরেকজন আছে ছাত্র না, কিন্তু ছাত্রতুল্য খাদ্য কর্মকর্তা আছে আমাদের এখানে। আরও ছাত্র আছে, সবার নাম হয়তো যে বানিয়াগাতি এই প্রাইমারি বিদ্যালয়েরই সম্মানিত সভাপতি আরও আছে, দেখতেছি সবার সাথে পরিচিত। এখানে আমাদের আছে কুতুবুদ্দিনের বাবা ছিলেন আমার স্যার, আমাদের ছিলেন মৌলবী স্যার। তার সাথে খুব আমার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। স্যারের ছেলেগুলো সবগুলোই ছেলেই আমার ছাত্র, এটা হচ্ছে আমার সৌভাগ্য। এবং স্যার আমাকে খুবই স্নেহ করতেন। এই যে কিছুদিন মারা যাওয়ার কয়েকদিন আগেই আমার বাসায় গিয়েছিল, গিয়ে করতেছে স্যার আপনি আসছেন, বলে যে হ্যাঁ আসছি। তাহলে স্যারে বললেন স্যার নাস্তা টাস্তা করছেন, কয় যে দে যা আছে তাই দি, এভাবে কথা বলতো। খাওয়া দাওয়া করে স্যার চলে আসলো। তার কিছুদিন পরে দেখি যে স্যার মারা গেছেন। আর সুযোগ্য সন্তান কুতুবুদ্দিন, আরেকজন আছে সবচেয়ে বড়টার নাম হচ্ছে এমদাদুল্লাহ ছাত্র, ও আমার বিএসসি ছাত্র ছিল। সে এখন হচ্ছে ইয়েতে এক মাদ্রাসা, আলোকিয়া মাদ্রাসার সে বিএসসি টিচার। এখন কুতুবুদ্দিন 43-এ মনে হয় তার বিসিএস কমপ্লিট করেছে। সে 43-এ এখন সামনে এসে জয়েন করবে। আমরা ইনশাল্লাহ আশা করি যে সুন্দরভাবে সুস্থভাবে সব কিছু কমপ্লিট করে সে তার সপদে যোগদান করবে। এর জন্য আমরা সবাই দোয়া করব। এছাড়া রায়হান আছে, রায়হানদের সাথে পরিচয় দিলেন যে সব আমাদের একেবারে ঘনিষ্ঠ আত্মীয়। এখানে যারা উপস্থিত আছে, আরেকজন এই যে আমাদের আজিজ স্যার ছিলেন, আমাদের চন্দ্রগ্রাম মানুষ, এবং তিনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তিনি আমাদের ক্লাসে যখন ক্লাস ছিলেন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, কিন্তু তার ক্লাস আমি শুনেছি, আমি অনেকদিন শুনেছি। ছাত্রছাত্রীদের যে ক্লাস নিত ভরা কণ্ঠে এবং সুন্দরভাবে, সবাই আমরা তখন শুনলাম যে আজিজ স্যার খুব ভালো একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, একথা সবাই বলতো। তারই সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আজিজ, তিনি দীর্ঘদিন চাকরি করেছেন, এখন অবসরে আছে। আর উপস্থিত যাদের উদ্দেশ্য করে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যারা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিরা, তাদেরকেও আপনাদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে, অনেক কথা আমার সম্পর্কে বলা বলেছেন। আসলে ছাত্ররা স্যারকে পেলে একটু স্যারের সম্পর্কে একটু বেশি বেশি বলেই। তা আমার এই যে এখানে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, মানে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। যে এর স্মৃতি আজকে বানিয়াগাতি স্কুল আমি চিনি, বানিয়াগাতি স্কুল এখন আর চিনি না। যে সেই যে আমি এসছি, আমি যখন কলেজের ছাত্র ছিলাম, তখন আমার এখানে আসা একটু বেশি হয়েছে। কারণ আমার সাথে পড়তো এই যে আমার এক খালাতো ভাই, মানে যে আমার টুনু মৌলবী আমার সাথে পড়তো, ওর সাথেই বেশি মানে আপনার খালাতো ভাই চাচাতো ভাই, ওর সাথে একটু বেশি বন্ধুত্ব ছিল একসাথে পড়ার কারণে। বাসায় আসতাম, এসে এখানে আমার এই সাতকাবাড়িতে অনেক দিনের আমি যদি গল্প লিখতে চাই, অনেক গল্প লেখা যাবে, এমন স্মৃতিতে ভরা আছে আমার এই জায়গায়। এখানে এই যে আমাদের যে মৌলা ভাইয়ের সারা
মৌলাভাই শালা, এর সাথে যত আর কি ফাজলামি করা হয়েছে তার কোনো শেষ নাই। মৌলাভাই আগে ছাটকাবিড়িতে থাকতো, পরবর্তীতে এখানে চলে আসছে। আমি থাকা অবস্থায় এখানে সে শিফট হয়েছে আমি জানি। বাইনাগের স্কুলটা তখন ছিল আপনার সেই টিনের ঘর আর নাম মানে যে বাঁশের যে যে বেড়া দেওয়া ছিল, এটাও আমি দেখেছি। এই রাস্তার মধ্যে দিয়ে এই জায়গা দিয়ে আমরা ইয়েতে যাইতাম, ষাটকাবাড়ি যাইতাম। এগুলো অনেক স্মৃতিতে ভরা আমার এই জায়গায়। এখানে যে কাজটার জন্য আমি প্রথমে যখন গিয়েছিল বুনিয়ামিন আমাকে ফোন দিয়েছিল মনে হয় যে স্যার এরকম একটা আমরা অনুষ্ঠান করতে চাই, যে যারা কবর খনন করে তাদেরকে আমি একটা সম্বর্ধনা, আমরা থেকে যুব কল্যাণ থেকে একটা সম্বর্ধনা আয়োজন করেছি, স্যার আপনাকে একটু প্রধান অতিথি করতে চাই। আমি একটা দ্বিধাদ্বন্দ্ব করলাম যে এই ধরনের প্রোগ্রাম তো আমি কখনো দেখি নাই, শুনি নাই। এটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান, ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ। তখন আমি একটু জানতে চাইলাম এখানে কে আছে। কুতুবুদ্দিনের নাম বলে, কুতুবুদ্দিনের যখন নাম বলছে তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি দাও, আমার কোনো অসুবিধা নেই। কুতুবুদ্দিন আসলে যেখানে আমি চন্দ্রকোনায় এসে যে কুতুবুদ্দিন, রায়হান, তারপরে এদের সাথে যে আমার দেখা হয়েছে, ওদের কর্মকাণ্ড চলন, আসলে একটা এই সমাজ যে পরিবর্তন হচ্ছে তার সাথে এদের মেলে না। এরা আসলেই সুন্দর, সৃজনশীল কর্মের সাথে তারা সবসময় থাকে। এটা গর্ব করেই বলতে হয় যে এদের দ্বারা কখনো অন্যায় হবে না, কখনো অবিচার হবে না, কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা এগুলোর মধ্যে তারা নেই। তবে আমি যে উদ্দেশ্য আমাকে এখানে ডাকা হয়েছে, যে এখানে আমরা বলছি যে কবর সৃজনকারী, কবর সৃষ্টিকারী অথবা কবর খননকারী যারা আছেন, আসলে এই সমাজের মধ্যে একটা বিশাল কাজ। আমরা ধর্মের অনুভূতি দিয়েই বলি আর যেভাবেই বলি না কেন, এটা একটা অনন্য কাজ। কারণ মানুষ যখন মারা যায় তখন তাকে এই দাফন করা, আমার এই যে ভাই বলে গেছেন যে কয়েকটা স্টেজ থাকে, তাই না? মারা যায়, তার পাশে আসতে হয়, তারপরে তাকে ধোয়াইতে হয়, ধোয়ানোর পরে তারপরে আবার তার জানাজার বিষয়টা করতে হয়, জানাজার পরে তারপরে আবার কবরস্থ করতে হয়। আর এই কবরে যে কাজটা করেন, যিনি করেন, তিনি আসলে সহোদ্যোগে করেন। আমরা দেখছি যে তিনি যদি শোনেন তিনি আর বসে থাকতে পারেন না। অবশ্য একটা মতো রেওয়াজের মধ্যে চলে আসছে, 101টা কবর যদি কেউ খনন করতে পারি, তাহলে একটা চিন্তা ভাবনা আছে যে আমার সহজে জান্নাতের কাজটা, জান্নাতের দরজাটা আমার খুব অগ্রসর হয়ে যাবে, মানে কাছাকাছি চলে আসবে। এই একটা আবেগ, ভালোবাসা, আবেগ না থাকলে হয় না। আবেগ, ভালোবাসা এবং একটা চাহিদা এরকম না থাকলে হয় না। আবার সব মানুষকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না, এটা অসম্ভব জিনিস। বলেও গেছেন সবাই করতে পারবে না। আর ইসলামও আবার এরকম বলে না যে সবাইকে এই কাজে করতে হবে, সবাইকে মৌলবিয়ানা পড়তে হবে, এমন কোনো কথা কিন্তু ইসলামে বলা নেই, বুঝছেন? যে যার যতটুকু এরকম ইসলামিক জ্ঞান, যার মানে ইসলামিক যে জ্ঞানগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো যেগুলা সম্পূর্ণ করার জন্য যে জ্ঞান থাকা দরকার, সেটু জ্ঞান থাকলে হবে। তারপরে যারা বেশি পড়াশোনা করে সমাজের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবে, তার জন্য একজন এসে দাঁড়াবে। তারা হলে তো সমাজ তো একরকম হয়ে যাবে। সমাজে ডাক্তারও থাকতে হবে, ইঞ্জিনিয়ারও থাকতে হবে, শিক্ষকও থাকতে হবে, তারপরে আপনার মাদ্রাসার লাইনেরও শিক্ষক থাকতে হবে, তারপরে বিভিন্ন যে পেশা শ্রেণীর যে আছে সব পেশা শ্রেণীর মানুষই থাকতে হবে। তা না হলে সমাজ অচল। যেমন এই যে কর্মটা ডাকতে হয় না, বলতে হয় না, শুনতে হয় না, কালকে তার কাছে খবর পৌঁছানো দরকার। খবর পৌঁছা মাত্রই সে সজাগ হয়ে যায়, সে সঙ্গে চলে আসে, এসে তার কর্তব্য নিয়ে সে সেই কবরস্থানে চলে যায়। আবার ওই লোকটা কিন্তু যে কবরস্থানে যে কবর করে, সে কিন্তু কবরস্থানে সব হিসাব সে জানে। সে বলতে পারে যে এটা সেদিন কবর হয়েছে, এটা সেদিন, এটা 1 মাস আগে, এটা 2 মাস আগে, এটা 3 মাস আগে, এখানে কবর করা যাবে না, এখানে কবর করতে হবে, সে কিন্তু খুব ভালো জানে। এই জ্ঞান, এটাও কিন্তু একটা জ্ঞান। আমি যদি হঠাৎ করে যদি রহমতুল কবরস্থানে যা বলি যে একটা যদি কবর খুঁড়তে যাই, আমি কিন্তু পারবো না, ঠিক আছে না, পারবো না, হবে না, বুঝছেন? আর কবরের যে তোলা, এটা যে একটা তোলার জন্য যে একটা কায়দা, অনেক সময় দেখা যায় যে বালু মাটি পড়ে যায়, বালু মাটি পড়ে গেলে তখন কবরটা তোলা একটু কষ্ট হয়ে যায়। তার মধ্যেও দেখা যায় যে সে তাদের এই জ্ঞানটা হয়ে গেছে, মানে এই কারিগরি জ্ঞানটাতে সে এখন লাভ করেছে যে এই বালু যদি থাকে তা সেই কবরটাকে কীভাবে তুলতে হবে, যদি কাদা মাটি থাকে সেখানে কবর কীভাবে তুলতে হবে, যদি মাটিটা যদি খুব ঝরঝরা হয় তাহলে সেখানে কীভাবে কবরটা তুলতে হবে, এই জ্ঞানটা তাদের হয়ে গেছে। সেজন্য আমাদের অনেকেই বলেছেন যে যারা ইচ্ছা প্রকাশ করে, যারা আপনাদের মতো আবেগ প্রিয় আছে, যে কবরের মতো কাজটা তারা করতে চায়,
অবশ্যই তাদেরকে আপনার সাথে নেবেন, নিয়ে আপনারা তাদের সাথে নিয়ে তাদেরকে কাজগুলো ভালোভাবে শিখে দেবেন। এই জন্য এরকম হলে এরকম করতে হয়, এরকম করলে এরকম করতে হয়, এরকম করলে এরকম করতে হয়। আমাদের দেশে বুঝছেন এই ধরনের লোকটা খুব বেশি কম পাওয়া যায়। এক্ষেত্রে কথা বলছি না, বিভিন্ন ক্ষেত্রে জাপানিদের মধ্যে আপনি কিন্তু এই জিনিসটা, আমি যা জানি আমার পরবর্তী প্রজন্মকে আমরা সেইভাবে শিখিয়ে দিয়ে যাই যাতে ও আরও ভালো কাজ করে। আর আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলো দেখা যায়, আমি যা জানি সেটা সবচেয়ে লুকানোর চেষ্টা করি, যে আমি যা জানি সেটা যেন আবার পরবর্তী প্রজন্ম যেন না জানে। বিশেষ করে কবিরাজদের মধ্যে এটা বেশি, যে গাছ চেনাইতে চায় না। তারা দেখছেন, লক্ষ্য করে দেখছেন না, গাছ চেনাইতে চায় না। যে গাছ নিয়ে এসে দিল যে তুমি খাও, এটা খেলে ভালো হয়েছে না, তো ভাই কোন গাছটা দিলে একটু দেখান, তাহলে আমি একটু শিখি, শিখে আমি যেটা গুণ নষ্ট হয়ে যাবে। এরকম কিছু আছে। আমরা চাই যে আমাদের সেই যে পূর্বের যে ধ্যান ধারণা যে এগুলো আছে, এগুলোর থেকে আমরা দূর হয়ে যাক। আমরা যে কাজটা জানি আমরা পরবর্তী প্রজন্মকে আমরা শিখিয়ে দিয়ে যাব, ধারাবাহিকভাবে যেন এটা উন্নত থেকে আরও উন্নততর হয়। আমরা জানি লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা কবরস্থান যে দেখবেন যে ধীরে ধীরে এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে যে কবরস্থানে যে ঢাকায় যেমন করে, ঢাকায় তো অনেক লোক সংখ্যা, যার জন্য করে কি কবরস্থানে কিন্তু আপনারা জানেনও না যে 3 মাস 4 মাস যখন হয়ে যায় তখন কবর করে কি একদিন এসে গুলটি জাতীয় সব হাড় গুড় তুলে নিয়ে চলে যায়, আবার মাটি দিয়ে সব ঠিকঠাক করে দিয়ে যায়, আবার কবর শুরু হয়ে যায়। এটা শুধু এখানে না, সৌদি আরবে এই কাজ হয়। সেই জন্য যাই হোক, আমরা যে কথায় এসেছি সে কথা রয়েছে যে আমরা যাদেরকে সম্বর্ধনা দিচ্ছি আজকে, যে সেই ভাইদের কথাই বলি যে আপনারা কোনো কিছু না, কোনো মানে যে লোভের চলে না, কোনো লোভের আশায় না। হ্যাঁ, লোভ একটা আসছে যে সেটা হচ্ছে যে পরকালে যেন আমি শান্তিতে থাকি, এই একটা লোভ। কিন্তু যে এই বৈশ্বিক যে মানে যে এই যে মানে সমাজের মধ্যে আমাকে এটা পাইতে হবে, ওটা পাইতে হবে, এটা পেতে হবে, এইটা না, শুধুমাত্র পরকালে যেন আমি ভালো থাকি, পরকালে যেন আল্লাহ আমি যা করেছি না করেছি, আল্লাহ তুমি আমার এই উছিলাটাকে মাফ করে দিও। যে আমি একটা লোকের কবর খুঁড়েছিলাম বা যতগুলা লোকের খবর করেছিলাম, তার এই যে লাশটা তুমি তাকে জীবন দিয়েছিলে, তাকে আবার মৃত্যু দিয়েছ, সেই মৃত্যুর পরে তার যে সম্মানের মাধ্যমে তাকে কবরস্থ করা দরকার আমি সেভাবে কবরের ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ আমি এর জন্য আমি এই দুনিয়াবি কোনো কিছু চাই নাই, তুমি আমাকে আখিরাতে এটাকে মাফ করে দিও এবং আমাকে এর জন্য জান্নাতের যদি একটা ব্যবস্থা করে দাও, আমি এতেই খুশি। এই লোভে আপনারা এসছেন, আমার এটি দৃঢ় বিশ্বাস। তারপরে এই কাজের সাথে থাকবেন। আমি কিন্তু আবারও বলছি, এটা একটি সৃজনশীল কাজ। যত কাজ আছে পৃথিবীতে তার মধ্যে এটা সৃজনশীল কাজ, এবং এটা সৃজনশীল কাজ হতেছে একেবারে বিনা পারিশ্রমিকের জনসেবা, বিনা পারিশ্রমিকের জনসেবা। তো এর মতো মহৎ কাজ তো হয় না, এর মতো মহৎ কাজ আর হয় না। শিক্ষা দেওয়া এটা একটা মহৎ কাজ, শিক্ষা দেওয়া কিন্তু মহৎ কাজ। যে আমি এই সমাজের মধ্যে এই যে ছেলেপেলেগুলো আছে ওদের উদ্যোগ আমার মনে হচ্ছে যে খুব ভালো। এই যে এরা যারা আছে এরা বাইরে থাকে কিন্তু এই এলাকার প্রতি তাদের একটি টান আছে, এলাকার প্রতি যার মায়া আছে, এর চেয়ে বড় কিছু আর নাই। এলাকায় ভালো হোক, সুন্দর হোক, আমাদের যারা প্রজন্ম আছে তারা ধীরে ধীরে তারা শিক্ষিত হয়ে আমরা যারা যে অবস্থায় আছে তার থেকে উপরে চলে যায়। এই গ্রামটাকে উন্নত করার জন্য তো আপনি কিন্তু বাড়ির থেকে ওই নেতা কর্মীদের ভাড়া করে নিয়ে এসে সেটা তাদেরকে নিয়ে এসে সেটা দালালি করে কোনো কিছু করার দরকার নেই। আপনি একটা কাজ করেন, আপনার এই সমাজের মধ্যে আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে আপনাদের যে প্রজন্মগুলো আছে এই প্রজন্মকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করে ভালোভাবে করে দিয়ে দেবেন। এরাই ডাক্তার হবে, এরাই ইঞ্জিনিয়ার হবে, এরাই বড় বড় কর্মচারী হবে, এরাই সচিবালয়ে দাবায় বেড়াবে, অর্থাৎ সচিবালয়ে চাকরি করবে, বড় বড় অবস্থানে থাকবে। আপনার গ্রাম ওরাই উন্নতি করবে। এর জন্য বাইরের থেকে এরকম নেতার পিছে পিছে ঘুরে সারাদিন ভরা এসে সেরা তার পিছনে হুক্কা হুয়া মেরে সেরা আপনাকে এখানে এসেছে তাকে ডেকে নিয়ে এসে সেরা সামান্য উন্নয়নের জন্য নিয়ে আসবেন, তার অর্ধেকই শেষ। বুঝছেন জিনিসটা? অর্ধেকই শেষ হয়ে যাবে। এটা তো আপনারা সবাই জানেন যে তাকে ডেকে নিয়ে এসে আপনারা নিয়ে এসেছেন, সম্পর্কটা দিলেন, একটা বাজেট হইলো, দেখা গেল যে এখানে যে তার যে চামচারা আছে তারা কখন ওটা আসবে, বাজেট আসবে, তারা দেখবেন যে কাম শেষ হয়ে গেছে। তো সেই জন্য আমরা বলবো যে আপনার প্রজন্মকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, সুশিক্ষায় শিক্ষিত করেন এবং সুন্দর মানুষ রূপে গড়ে তোলেন। দেখেন আপনার এই এলাকায় এমনি উন্নতি হবে।
আমরা সিরাজগঞ্জ কলেজ থেকে হ্যাঁ বলছে, এরা সবাই বলেছে যে আমার কুতুবুদ্দিন আছে, এরা বলেছে যে হ্যাঁ সিরাজগঞ্জ কলেজের পিছনে লেগেছিলাম শুধু একটা দায়, আমি সিরাজগঞ্জ কলেজের ছাত্র ছিলাম। আমি যা কিছু পাইনি, যা কিছু আমার সময় যা হয় নাই, আমি সেটা করব, এটা ছিল আমার ইচ্ছা। এর কারণে সিরাজগঞ্জ কলেজে কিন্তু প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, এমন অবস্থা হয়েছে সিরাজগঞ্জ কলেজে ছাত্র ভর্তি হতে চায় না। যেমন ওই ভর্তি হয়েছে যে সেটা ইয়েতে রাজশাহীতে সিটি কলেজে। রাজশাহী সিটি কলেজ এমন এমন কোনো কলেজ না যে আমাদের সিরাজগঞ্জ কলেজ ভালো কলেজ। সিরাজগঞ্জ রাজশাহী সিটি কলেজের ছোট্ট কলেজ। আমি তো গেছি, আমার ওখানে পরীক্ষা নিতে গেছি, দেখছি এটা ছোট্ট কলেজ না, একটা ছোট্ট জায়গার মধ্যে কলেজ। সিরাজগঞ্জ কলেজের ব্যাপকতা অনেক বিশাল, কিন্তু এই যে এই ছেলেপেলেদের প্রতি যে যত্নটা নেওয়া দরকার, যেভাবে তাদের প্রতি পিছনে লেগে থেকে তাদেরকে মানুষের মানে ভালোভাবে এগিয়ে দেওয়া দরকার, সেই প্রচেষ্টাটা ছিল না। আমরা প্রতিভা এখানে সিরাজগঞ্জে যারা আছি তারা ধরে আমরা এই জিনিসটাকে মানে তিলে 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 একটা জায়গায় নিয়ে গেছি। এখন পরবর্তী প্রজন্ম যদি এটা ধরে রাখে তাহলে সুফল পাইতেই থাকবে, আর যদি পরবর্তী প্রজন্ম যদি এখানে যদি ঠিকমতো ধরে না রাখে তাহলে জিনিসটা আবার সেই নষ্টের মধ্যে চলে আসবে। তা আমাদের কাজ হচ্ছে যেটাকে গড়েছি সেটাকে নষ্ট করতে চাই না, তার চেয়ে আরও সুন্দর করতে চাই। যেমন এই বানিয়াগাতে স্কুল এরকম ছিল না, এখন অনেক সুন্দর স্কুল হয়েছে। তাই আমি সভাপতি মহোদয়কে বলবো যে এখান থেকে যেন প্রত্যেক বছর যেন ছেলেপেলে যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। মানে প্রতিযোগিতামূলক এখন কিন্তু দুনিয়া, এর সাথে যেন টেকসইভাবে যেন এরা যেন সুন্দরভাবে এখানে যারা টিচার থাকেন, টিচাররা কিন্তু একটু ফাঁকিবাজ হয় এখনকার বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমরা জেনে দেখি। যে এই জন্যই সভাপতি যেন সবসময় পিছিয়ে লেগে দেখতে হবে যে আপনাদের যারা ডিউটি আছেন তারা যেন যথাযথভাবে ডিউটি অর্থাৎ দায়িত্ব পালন করে, এখানকার যারা শিক্ষকরা আছেন তারা যেন যথাযথভাবে ছাত্রছাত্রীদেরকে সেইভাবে গড়ে তুলতে পারে। মানে বাইরে যে স্কুলগুলো আছে ভালো ভালো স্কুল, তার সাথে প্রতিযোগিতায় যেন টিকতে পারে, এরকম অবস্থা নিয়ে আসতে হবে। তা আবারও আপনি আমাকে এই যে আমি যে খুব বড় মানুষ তা না, আমি আপনাদেরই লোক, আমি একেবারে খুবই সাধারণ মানুষ। আমি যখন কথাবার্তা বলি এখানে যখন আসি, আমি তখন আমার সেই আগের স্মৃতিচারণে চলে যাই। কিছু কিছু এই কৈশোরকালে কিছু কিছু মানুষের কিছু কিছু দোষ ত্রুটি থাকেই, আমারও সে দোষ ত্রুটি ছিল। আমাদের এখানে যে ইয়েরা আসতো, যে ঝড়ের দিন আসতাম আম কুড়াইতাম, আবার কোনো কোনো গাছে যে হাত দিয়ে আমটা পারি নাই, এটাও কিন্তু ঠিক না। আলাউদ্দিন ভাই মারা গেছেন, আমার চাচাতো ভাইয়ের পাশেই ছিলেন, তাই না? মারা গেছেন আলাউদ্দিনের বাবা সালাম চাচা মারা গেছে, এদের গাছের আম পারছি, এগুলো করেছি। এটা জাস্ট একটা দুষ্টামির স্থলে এগুলো কাজগুলো করেছি। তো এরকম স্মৃতি অনেক কিছুই আছে, যার জন্য যে বলতেছি এখানে অনেক ভাবাবেগ। আমি খুবই সাধারণ মানুষ, আপনাদেরই লোক, আপনাদের কাছের লোক। সবসময় মনে করেন যে আমি আপনাদেরই মতো একজন সাধারণ মানুষ, আপনাদের সাথে আপনাদের মুক্ত করে মিশেই আমি কখনোই কোনো রকম যে আমি এরকম করে কখনোই অহংকার বা অন্য কোনো কিছু ভাব নিয়ে আমি কখনো চলি না। আমি সবসময় ছোটোর সাথে যেমন একবারে মিনিস্টারের সাথেও তেমন একইভাবে মেশামেশি করি। আপনার সাথে যেভাবে কথা বলবো, এমপি হলে তার সাথেও একইভাবে কথা, সবার সাথে একইভাবে আমার চাল চলে। তা আপনার দোয়া করবেন যেন আমি যেন এই সহজ সরলতা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়েই যেন সবসময় আমি থাকতে পারি, চলতে পারি, এইভাবেই যেন চলে যেতে পারি। এই দোয়াটা আপনাদের কাছে করবেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল যে আপনারা আরও দীর্ঘদিন বেঁচে থাকেন, দীর্ঘদিন এই সৃজনশীল কাজগুলো করে যান, সমাজের মধ্যে উপকার করে যান। আর এই যে আমাদের বুনিয়ামিন যে একটা ঘোষণা দিয়েছে যে প্রত্যেক বছর আমরা এখান থেকে একটা করে লোকজনকে হলেও আমরা উমরা হজে পাঠাবো, এটা একটা বিশাল ঘোষণা দিয়েছে। আমি ছেলে মানুষ, ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই সাহস আছে, যার মাধ্যমে সে এইগুলা কাজগুলা করতে পারবে। আমরা সবাই দোয়া করব ও যে ইচ্ছা প্রকাশ করেছে সেই ইচ্ছাটা যেন আল্লাহ যেন বাস্তবায়িত করেন, তিনি যেন প্রত্যেক বছরে এইভাবে যদি করতে পারেন, তাহলে কি হবে যে এই কবর খননকারী যে বা কবর যে সৃষ্টিকারী যে যারা আছেন তারা ধীরে ধীরে এটাকে আরও উদ্বুদ্ধ হবে এবং এই কাজটা আরও সুন্দর হবে। তা আমরা একে এই যে ঘোষণা দিয়েছে এটাকে সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে আমরা একেবারে কায়মনে দোয়া করি যে ওর কথাটা আল্লাহ কবুল করে নেয়। তে বেশি কথা আর বলি না, যদি আরেকদিন যদি সুযোগ পাই তাহলে আরও এই যে যারা আমাদের এখানে পরিচিত যারা আছে ওদের সাথে নিয়ে আসেন,
এই কথাগুলো যদি আরও আলোচনা করা যায় আরও সুন্দর হবে। গল্প করলে অনেক গল্প করা যাবে। আমি তো বললামই যেখানে অনেক আমার স্মৃতি আছে, আমি সেটা বলেই নিয়েছি। আমরা এই রাস্তাতে যেতাম, একদিন এমন একটা স্মৃতি আছে যখন এই যে এখন ব্রিজটা হয়েছে তখন কিন্তু ব্রিজ ছিল না, ছিল খেয়াঘাট। আমি এদিকে আসতে গিয়ে দেখি যে খেয়াঘাটের কোনো মাঝি নাই, বুঝছেন। আমি আসতেছি একা একা আসতেছি, এমনি বৃষ্টির মধ্যে পড়ে গেছি, খেয়াঘাটে কোনো মাঝি নাই। আমি নিজেই খেয়াঘাট থেকে ওই দিক থেকে নৌকা চালাই এদিকে এসে তারপরে আবার চলে এসেছি। এরকম স্মৃতিও আছে। আবার একদিন এমন বৃষ্টি, ঝড় বৃষ্টি, মেঘ, সেই হচ্ছে এই চড়ার মধ্যে ওই যে চন্দ্রনাথে আসতে, ওই যে ব্রিজটা পার হয়ে আসতে আমাদের কিন্তু একজন ছিল, এই ফিজিক্যাল টিচার ছিল আসলে, হ্যাঁ নুরুল ইসলাম সাহেব, হ্যাঁ হ্যাঁ বলছিলাম। ওনার বাড়ির পাশে একটা কি নাম, আগে তো সন্ধ্যা ঘর বানাইতো, এই ঘরের ইয়েতে সানসিটের মধ্যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। এর স্মৃতিও আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনারা দীর্ঘজীবী হন। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ থাকা। আমরা সবার জন্য দোয়া করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন। যারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।